তিলোত্তমার ধর্ষণ এবং নির্যাতিতা হওয়াতে কার অসুবিধা হলো? শাসকের অসুবিধা হলো? আমি যখন বাড়ির অভিভাবক আমার ঘরে কিছু ঘটলে তো স্বাভাবিক দায় আমার। কি দেবাংশু, বিরোধীরা কোথাও এই যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এইটাকে ব্যবহার করতে চাইছে, স্লোগানটাকে, এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে? যে হাতি কাদায় পড়েছে তাই চামচিকের একটু লাথি মারার চেষ্টা করছে। কি রাজ্যের কেউ কেউ স্বপ্ন দেখছে শেখ হাসিনার মতো পালিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? উই ওয়ান্ট জাস্টিস থেকে যখনই স্লোগানটা চেঞ্জ হয়ে গেল দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তখন থেকে ভিড় পাতলা হওয়া শুরু হয়ে গেল। কোথাও মনে হচ্ছে না শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা এই ইস্যুতে কিছুটা হলেও ম্রিয়মান রয়েছে, চুপ রয়েছে? শুভেন্দু অধিকারী এটা বুঝতে পারছেন যে তারা যতই চেষ্টা করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত যতদিন আছেন ততদিন তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে না। তৃণমূল কংগ্রেসের যুবদের মধ্যে, বিশেষ করে ডায়মন্ড হারবার, আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেকেই চান এই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে। আমরাও তো চাই, আমিও চাই। এফআইআর এবং ময়না তদন্তের যে কাল সারণী আছে সেখানে তো গন্ডগোল আছে। যদি ধরুন এফআইআর করার কথা, এফআইআর লজ হওয়ার কথা ধরুন 10টায় সকালে, সেই এফআইআরটা লজ হয়েছে রাত্রি 11:30টায়, এর উপরে কি নির্ভর করছে? দেবাংশু, পোস্টমর্টেমে যাকে পাঠানো হয়েছে, যিনি ময়না তদন্ত করেছেন, তার থেকে অনেক সিনিয়ররা ছিলেন, তাদের দেওয়া হয়নি। এমন একজনকে পোস্টমর্টেম বা ময়না তদন্ত করতে পাঠানো হয়েছে যিনি বয়সে অনেক কম এবং যার ক্ষমতা নেই ডক্টর সন্দীপ ঘোষের বিরোধিতা করা। আপনার এরকম একটা গুরুত্বপূর্ণ হাই টিআরপি শোতে তৃণমূল কংগ্রেস তাদের প্রতিনিধি হিসাবে কাকে পাঠিয়েছে? একজন সিনিয়রকে না একজন জুনিয়র? সবসময় এটা দিয়ে ঋতব্রততা কিছু ডিসাইড করা যায় না। তথ্য প্রমাণ তো লোপ হয়েছে বলে ধারণা সবার। আরে সরকার প্রমাণ লোপ, আপনি বলছেন এরকম হতে পারে সঞ্জয় রায় সেই কেসটা জড়িতই নয়, এরকম সঞ্জয়ই জড়িত। ডক্টর সন্দীপ ঘোষের মতো এইরকম হাই প্রোফাইল একজন অধ্যক্ষ, তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হলো। স্বাস্থ্য ভবনের কার্ড, শরীরে কটা মাথা আছে, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এটা সম্ভব? তবে আমি আপনাকে ঋতব্রত এটা নিশ্চিত করে বলছি, যারা মনে করছেন এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলা গেল এবং এই আরজি করের আমাদের বোনের মৃত্যুটাকে ন্যাক্কারজনকভাবে যারা রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার জন্য কাজে লাগাতে চাইছে, আমি আবার বলছি এই ঘটনাটা যদি পলিটিক্যাল ইনসিডেন্ট হতো, এই ঘটনায় যদি তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত থাকতো, আমি আজকে এই ঘটনা নিয়ে বিতর্ক করার জন্য আপনার সামনে আসতাম না। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি আর+ নিউজ রুম। আর+ নিউজ রুমে আজকে দেবাংশু ভট্টাচার্য। আমার সত্যি খুব ভালো লাগছে যে এই রকম অবস্থায় যখন শাসক দল বা তৃণমূল সরকার, অনেকেই বলছেন একটা বেশ বড়সড় গাড্ডায় পড়েছে, তখন বৃদ্ধ কাউকে না পাঠিয়ে দেবাংশুর মতো তরুণকে মুখপাত্র হিসেবে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি শুরু করব দেবাংশু, শেষ আমাদের যে সাক্ষাৎকারটা হয়েছিল সেটা কিছুটা হলেও খুব সুখকর পরিস্থিতি ছিল। তুমি হেরেছিলে, কিন্তু হেরেছিলে একজন সিংহের বিরুদ্ধে, মেদিনীপুরের সিংহ শুভেন্দু অধিকারী, তার প্রার্থী বিচারক, মানে সদ্য অবসরপ্রাপ্ত বিচারক অভিজিৎ বাবুর কাছে। তা সত্ত্বেও একটা খুব ভালো লাগা ছিল, কারণ 29টা সিট পাওয়া মুখের কথা ছিল না। আজকে যেই পরিস্থিতি তোমাকে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস, এটা কি বিপদে পড়েই পাঠালো মুখপাত্র হিসেবে? কারণ জেড বা জুবার যাদের বলা হয় তাদের মধ্যে তুমি অন্যতম। তোমাদের দলে এরকম কেউ নেই, তার কারণ 1995 সাল থেকে 2010-এর মধ্যে যাদের জন্ম তাদেরই জুবার বলা হয়। বাংলাদেশে জুবাররা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। অনেকে আবার ভাবছেন বাংলাতেও সেই একই ঘটনা ঘটতে চলেছে। সেই জায়গায় কি তোমাকে দাঁড়ানো হলো শুধুমাত্র দলকে বাঁচানোর জন্যে? ভারতের যখন খেলা আরব আমির শাহির সাথে হয় তখন যে ব্যাটিং লাইন আপ হয়, আর যখন অস্ট্রেলিয়ার সাথে হয় তখন যে ব্যাটিং লাইন আপ হয়, দুটো তো এক নয়। ফলে পরিস্থিতির নিরিখে ব্যাটিং লাইন আপ চেঞ্জ করতে হয় এবং সেটা কোচ ঠিক করেন কখন কীরকম ব্যাটিং লাইন আপ হবে, কাকে কখন বল করতে পাঠানো হবে, কিপিংয়ে কে থাকবে। তো স্বাভাবিকভাবে সেরকম পরিস্থিতি অনুযায়ী সব কিছু চেঞ্জ হয়। আর আমি ব্যক্তিগতভাবে সবসময় চ্যালেঞ্জের টাইম এনজয় বেশি করি, কারণ স্বাভাবিক আসছি আপনাদের চ্যানেলে, প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন শোতে যাচ্ছি, তৃণমূল জিতেছে, বিরোধীরাও কোথাও ছন্ন ছাড়া, বিজেপির একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল 30-এর গল্প, সেখানে তাদের 12-তে তারা থেমে গিয়েছে, সিপিএম তো শূন্য ছিল, শূন্যই রয়েছে, প্লাস মাইনাসের গল্প নেই। তো স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা, বিরোধীদের মধ্যে একটা অদ্ভুত ব্যবস্থা। এই সময় একটা বিরোধীরা কোথাও গিয়ে মনে করছে যে হাতি কাদায় পড়েছে তাই চামচিকের একটু লাথি মারার চেষ্টা করছে,
কিন্তু হাতি কাদায় অ্যাকচুয়ালি পড়েনি। মানে এরা নারদার সময়ও মনে করেছিল হাতি কাদায় পড়েছে, মার লাথি। এরা সারদার সময়ও মনে করেছিল হাতি কাদায় পড়েছে, মার লাথি। এরা সন্দেশখালির সময়ও মনে করেছিল হাতি কাদায় পড়েছে, মার লাথি। তো প্রি নারদা পরিস্থিতিতে আমরা 184, আফটার নারদা আমরা 215, 211, প্রি সন্দেশখালি আমরা 22, পোস্ট সন্দেশখালি আমরা 29। তো স্বাভাবিকভাবে মানে বলছে যত দুর্নীতি তত ভোট। সন্দেশখালিটা কি দুর্নীতির ইস্যু ছিল আমি জানি না। কিন্তু মানে আমি বলছি যত মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করা হয় মানুষ তত বেশি তাকে আঁকড়ে ধরে, আমি এটা বলতে চাইছি। যত মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করবে বিরোধীরা, মানুষ তত তাকে বেশি আঁকড়ে ধরবে। এবং আজকের দিনেও লড়াইটা আস্তে আস্তে কোথাও গিয়ে লড়াইটা ছিল বিচারের দাবিতে, এবং সেটা সাধারণ মানুষ নেমেছে। আমি আবার বলছি, আমার 14 তারিখ রাত্রিবেলা আমার দিদি, আমার বোন, আমার পিসি, আমার মাসি, আমার আত্মীয় স্বজনদের মধ্যে এমন কোনো মহিলা বাদ নেই যারা নামেননি রাস্তায়, প্রত্যেকে গেছিলেন। তাদের দাবিটা কিন্তু ছিল উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস থেকে যখনই স্লোগানটা চেঞ্জ হয়ে গেল দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তখন থেকে ভিড় পাতলা হওয়া শুরু হয়ে গেল। আপনি শেষ দিনের ভিডিওগুলো দেখুন আর 14 তারিখের ভিডিওগুলো দেখুন, আপনি মেলাতে পারবেন না। এখন বেছে বেছে কয়েকটা রাজনৈতিক শক্তি তারা তাদের ক্যাডার বেস নিয়ে এখন মোড় দখল করছে। সাধারণ মানুষ এখন আর নেই, কারণ স্লোগান বদলে গেছে। এখন এই প্রোগ্রামগুলো থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা পোড়ানো হচ্ছে, মানুষ এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছে। ফলে মানুষ এখন কোথাও রিলেট করতে পারছে দাবিটা ছিল, রাত দখলটা কেন হয়েছিল, মহিলাদের এই পুরুষতন্ত্রের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে মহিলাদের লড়াই, দীর্ঘদিন যাবৎ যে মহিলাদের কোণঠাসা করে রাখা, তার বিরুদ্ধে মহিলাদের একটা ফাইট ব্যাক করার চেষ্টা। এটা তো কোনো সরকারের বিরুদ্ধে লড়াই ছিল না। ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এটা এতকাল হয়েছে, এবং আমি আজকে আপনাকে খাতায় কলমে সই করে দিয়ে গ্যারেন্টি দিতে পারবো না ভারতবর্ষে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না। আমরা চাই না ঘটুক, কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারবো না, কারণ সামাজিক এটা তো আশ্চর্য লাগছে না যে যেখানে একজন মুখ্যমন্ত্রী, একজন মহিলা, এবং এমন একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে বিশ্বাস করি যে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তার ইতিহাসে নাম লেখানোর দরকার নেই। তিনি একজন দাপুটে রাজনৈতিক নেতা এবং এই মুহূর্তে গোটা ভারতবর্ষের অন্যতম নেত্রী তিনি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারই আমলে এই একের পর এক ঘটনা ঘটছে, কোথাও মনে হচ্ছে এটা সরকারের ব্যর্থতা না। আমি একটা কথা বলি, একের পর এক ঘটনা বলতে দেখুন, কিছু ঘটনা হয় যেগুলো নিয়ে সংবাদ মাধ্যম ইন্টারেস্ট বেশি দেখায়, এবং কিছু ঘটনা হয় যেগুলো আমাদের চোখের নজরে এড়িয়ে যায়। মানে ধরুন, আমি কালকেই বা কয়েকদিন আগে খবরে দেখছিলাম কোনো একটা প্রত্যন্ত গ্রামে একজন মহিলার সঙ্গে সম্ভবত ধর্ষণের ঘটনা ঘটেছে, আমি খবরে দেখছিলাম। কিন্তু ওই ঘটনাটা কিছু সংবাদ মাধ্যম, আমি আবার বলছি, আমি আর+এর কথা বলছি না, কিছু সংবাদ মাধ্যম 2 মিনিটের জন্য খবর করেছে, খবর করে এড়িয়ে চলে গেছে। এই কাজটা কেন? তিনি গ্রামের মহিলা বলে, এবং সেই মহিলাকে দিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া যাবে না বলে আমি জানি না। এই যে ঘটনাটা ঘটলো, তো এবার আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ভারত সরকারের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে প্রতি 15 মিনিটে একটা করে রেপ হয়। এটা যথেষ্ট যন্ত্রণার তথ্য, কিন্তু বাস্তব তথ্য, ক্রূর তথ্য, তেতো তথ্য, কিন্তু এটা সত্যি। প্রতি 15 মিনিটে একটা করে ধর্ষণ হয়, এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষেরই অঙ্গ, ফলে পশ্চিমবঙ্গে একটা সংখ্যক হচ্ছে। কিন্তু এইটাই আপনি যখন কম্পারেটিভ, মানে আপনি যখন তুলনামূলক বিশ্লেষণ করবেন, আপনি দেখতে পাবেন বাকি রাজ্যগুলোর তুলনায় পশ্চিমবঙ্গ এবং শহর হিসাবে কলকাতা অনেক বেটার জায়গাতে আছে। তা বলে কি একটাও ঘটনা ঘটছে না? একটাও ঘটনা ঘটা কি উচিত নয়, কিন্তু বাকি জায়গাগুলোর তুলনায় আমার বাংলা এবং আমার শহর কলকাতা, যে কারণে আজকে সেফেস্ট সিটির তকমা আমার কলকাতা শহর পেয়েছে, মুম্বাই, দিল্লি, এলাহাবাদ, লখনৌ কিন্তু পায়নি। কিন্তু অনেকে বলে এখানে তো পুলিশের রিপোর্টই করতে যেতে পারে না মানুষ। বরং আমি উল্টোটা বলি, কলকাতা শহরে মিডিয়া এত অ্যাক্টিভ, এখানকার মানুষ এত সেন্সিটিভ, একজন অভিনেত্রী রাস্তায় তার গাড়িতে একজন বাইক চালক ধাক্কা দিয়ে দিয়েছেন বলে 4-5টা মিডিয়া সেখানে চলে গিয়ে খবর হওয়া শুরু হয়ে গেছে যে বাইক চালক শুধুমাত্র ধাক্কা দিয়েছেন। শ্লীলতাহানিরও গল্প নয়, ধর্ষণ তো অনেক দূরের কথা। এতটা সেন্সিটিভ এখানকার মানুষ। বরং আমি মনে করি আমাদের বোনেরা, দিদিরা, তারা যখন রাস্তায় বেরোন, সেই বোনেরা, দিদিরা, আমি ব্যক্তিগতভাবে ফিল করি তাহলে লেডিস কম্পার্টমেন্টের থেকে অনেক বেশি সেফ ফিল করেন জেনারেল কম্পার্টমেন্টে উঠে, কারণ একজন খারাপ দৃষ্টিতে তাদের দিকে তাকাতে পারে, কিন্তু 9টা দাদা বা ভাই তাদের আড়াল করার জন্য রয়েছে। এটা আমার বাংলা সংস্কৃতি। এবং আমি আপনাকে একটা কথা নিশ্চিতভাবে বলছি, আপনি কল্পনা করুন হাতরাস হয়েছে, তারপর লখনৌতে রাত্রি জাগা হচ্ছে, বুলডোজার দিয়ে পরের দিন বাড়ি গুড়িয়ে দিত। আপনি কল্পনা করুন, তো নৈহাটিতে যথেষ্ট মারধর করা হয়েছে না তারা। আমি আপনাকে একটা কথা বলি, নৈহাটির ঘটনা এবং মাথা ভাঙার ঘটনা, এই দুটো নিয়ে মিথ্যাচার হচ্ছে। নৈহাটির ঘটনাটা ছিল স্কুলের প্রাক্তনীরা মিলে একটা মিছিল ডাক দিয়েছিলেন। সেই প্রাক্তনীদের মধ্যে ওটা কিন্তু অ্যাপলিটিক্যাল মিছিল ছিল, তাতে তৃণমূল, সিপিএম, বিজেপি সবাই, মানে একমাত্র দাদাগিরি করার কোনো দরকার না। আমি বলছি দাদাগিরি হয়নি, এটাই ভুল প্রচার হয়েছে। আমি আপনাকে বলছি বাস্তব ঘটনাটা কি, দায়িত্ব নিয়ে বলছি। ওই মিছিলের মধ্যে শুরুতে উই ওয়ান্ট জাস্টিস করে যতক্ষণ মিছিল চলেছে, মিছিল কিন্তু প্রথম 15-20 মিনিট নিশ্চিন্তে চলেছে,
এরপর ওই মিছিলের মধ্যে উপস্থিত মানে যারা মিছিলটা সংগঠিত করেছে তাদের মধ্যে 2-1 বামপন্থী ছিলেন। বামপন্থী বলতে আমি সিপিএম এর কথা বলছি সরাসরি। তারা হঠাৎ করে স্লোগান চেঞ্জ করে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ বলা শুরু করলেন। যখন এই স্লোগানটা তারা দেওয়া শুরু করলেন তখন মিছিলের মধ্যে যারা ছিলেন, যারা এই স্লোগানটাকে অ্যাকসেপ্ট করেন না, তাদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে। তাহলে কি দেবাংশু বিরোধীরা কোথাও এই যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এইটাকে ব্যবহার করতে চাইছে, স্লোগানটাকে, এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে? দেখুন, আমরা জয় বাংলা বলি বলে বিজেপি আমাদের গালাগাল দেয় আমরা বাংলাদেশের থেকে স্লোগান চুরি করেছি। খেলা শুরু ছিল, কিন্তু খেলা শুরু উদ্ভাবক তুমি, এ বিষয়ে সন্দেহ নেই। এবার আমার কথা হচ্ছে জয় বাংলা নিয়ে এদের প্রবলেম, খেলা হবে নিয়ে এদের প্রবলেম, বাংলাদেশ বলে। তো দাবি এক দফা এক স্বয়ং কে বাংলায় প্রথম ব্যবহার করলেন? শুভেন্দু অধিকারী, যার এত প্রবলেম জয় বাংলা নিয়ে বাংলাদেশের বলে। সে দাবি এক দফা এক আবার কার বিরুদ্ধে ব্যবহার হয়েছে? সেই শেখ হাসিনার বিরুদ্ধে, যে শেখ হাসিনাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছেন তার নেতা নরেন্দ্র মোদী। আর সেই স্লোগানটা ব্যবহার করছেন রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আচ্ছা, আমার একটা কথা, তাহলে কি রাজ্যের কেউ কেউ স্বপ্ন দেখছে শেখ হাসিনার মতো পালিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আচ্ছা ধরুন শেখ হাসিনা পালিয়ে ভারতবর্ষে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি যদি বাংলা থেকে পালান, তিনি কি বিজেপি এক্সপেক্ট করছে কি বিহার বা গুজরাটে গিয়ে উঠবেন? না, আমি এটা বুঝতে পারছি না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে, কৌস্তব বাগচি মানে বিজেপির একজন নেতা, মানে যিনি ন্যাড়া হয়েছেন, যিনি ধমক খেলেন কদিন আগে, তো উনি নবান্ন অভিযানের দিন বাইট দিচ্ছেন, দিয়ে বলছেন আজকে নবান্ন থেকে হেলিকপ্টারে করে মমতা ব্যানার্জিকে পালিয়ে যেতে হবে। মানে একদম ওই দৃশ্যায়নটাকে কপি করে, যেমন সাউথের সিনেমা কপি করে আজকাল বাংলায় হয়, সেরকম বাংলাদেশের সিনেমাকে কপি করে পশ্চিমবঙ্গের করতে চাইছেন কিছু কিছু নেতা। আমার বক্তব্য হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ নির্বাচন নিয়ে একটা অভিযোগ ছিল যে সেখানকার 40% মানুষ ভোট দিয়েছেন, একটা বড় অংশের মানুষ ভোটই দিতে পারেনি। এখানেও তো সেই অভিযোগ আছে। না, অভিযোগ পঞ্চায়েত, এখানেও তো পঞ্চায়েত কিন্তু আপনি, ভোট আমি দিতে বলছি, পারেনি, পুরসভায় দিতে আমি পারেনি। বলছি, আমি সল্টলেকের কথা বলছি, সল্টলেকেও ভোট দিতে পারেনি। আমি আপনাকে বলছি এই স্টুডিওতে যতজন আছেন 2021-এর বিধানসভা, আমি পঞ্চায়েত পৌরসভা বলছি না যেটাতে সরকার নির্ধারণ হয় না, 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভা, এই দুটোতেই ভোট দিতে পারেননি বা একবারও ভোট দিতে আটকানো হয়েছে। আপনার স্টুডিও থেকে একজন একটু হাত তুলে একজন আছে, বলুন কে? একজন আছে, সেটা আমি অবশ্যই আপনার হ্যাঁ, সাথে তাকে কে আটকানো হয়েছে? তাকে ভোট দিতে দেওয়াই হয় না। মানে কাদের তরফ থেকে? আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এরকমই লোকসভা নির্বাচনে, লোকসভা শুধু নয়, লোকসভা, বিধানসভা, পুরসভা এরকম হয় না। না, আমি বলছি পৌরসভা পঞ্চায়েত নির্বাচনের কথা আমি এখানে আনছি না। আপনি বিধানসভা, লোকসভায় আমি দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন জায়গায় আগে থেকে বলে দেওয়া হয়েছে তারা ভোট দিতে যেতে পারেনি। দেখুন, আমি আবার বলছি আগে থেকে বলে দেওয়ার পর ভোট দিতে গেলেন না, সেন্ট্রাল বাহিনী ছিল, এটা পরের কথা। কিন্তু আমি বলছি আপনি বাংলাদেশের সাথে সেটা কম্প্যারিজন করতে পারেন না। এখানে বাংলাদেশের মতো অতটা দুর্নীতি নেই ভোটে। না, ভোটে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কয়েকটা জায়গাতে যে অভিযোগগুলো ওঠে, যেগুলো নিয়ে আপনারাও দেখান, এখানে কিন্তু বিরোধী প্রার্থীরা কন্টেস্ট করছেন। বাংলাদেশের ক্ষেত্রে কোনো বিরোধী দল কন্টেস্ট করতো না। আমার মেন বক্তব্যের জায়গাটা যেটা, মেন যে বিরোধী দলগুলো, ফলে সেখানে সাধারণ মানুষের যদি ক্ষোভ জানানোর জায়গা থাকে, তাদের ভোটের মাধ্যমে ক্ষোভ জানানোর জায়গা ছিল না। সেটার আউটব্রাস্ট হয়েছে কোথাও গিয়ে, যে ঘটনাটা আপনারা দেখেছেন। কিন্তু এখানে তো মানুষ 2 মাস আগেই 29টা সিট দিয়ে জিতিয়েছেন। মানুষের রাগ ক্ষোভ থাকলে তো ওখানেই মানুষ মিটিয়ে নিতেন তাদের ইভিএম মেশিনে গিয়ে। ফলে স্বাভাবিকভাবে যারা মানুষের ভোটে জিতে ক্ষমতায় আসতে পারবেন না, তারাই পদত্যাগের গল্প করেন। শুভেন্দু অধিকারী থেকে মোহাম্মদ সেলিমের দুঃখটা বেশি, কারণ তিনি জানেন মোহাম্মদ সেলিম আরও 30-40 বছর সিপিএমকে ক্ষমতায় দেখতে পারবেন না কমপক্ষে। কিন্তু শুভেন্দু অধিকারী এটা বুঝতে পারছেন যে তারা যতই চেষ্টা করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত যতদিন আছেন ততদিন তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যুবদের মধ্যে, বিশেষ করে ডায়মন্ড হারবার, আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেকেই চান এই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে। আমরাও তো চাই, আমিও চাই। জেড একটা প্রজন্মের, একটা অন্য প্রজন্ম, একদম আমিও চাই। এটা কোথাও কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি অন্য প্রজন্মের, একটা কোথাও জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে? প্রজন্মটা ফ্যাক্টর নয়। আব্দুল কালাম কোন প্রজন্মের? তার চাইতে সফল রাষ্ট্রপতি খুব কম আছে। আমি এখানে প্রজন্ম নিয়ে বলছি না। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী। 2021-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন দিয়ে দলের কাজটা করেছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার থেকে লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পগুলো নিয়ে গোটা সরকারটাকে তিনি চালিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ডিস্ট্রিবিউশনটা যখন সুন্দরভাবে থাকবে, এবং স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরে তো মমতা বন্দ্যোপাধ্যায় আছেনই দলনেত্রী হিসাবে, কিন্তু স্বাভাবিকভাবে এই দায়িত্বটা যখন ডিস্ট্রিবিউটেড দুজনের মধ্যে, দুজন দুটো জায়গা দেখছেন আলাদা আলাদা করে, তখন অনেক স্মুথলি অনেক বেটার কাজ হয়। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলও চালিয়েছেন, আজও তিনি দল চালাচ্ছেন।
স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বেশি সামনে এসে আরও বেশি অ্যাক্টিভলি ব্যাপারটাকে দলের জায়গাটাকে দলের হালটা ধরা এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে মাঠে নামানো সেটা ভীষণভাবে প্রয়োজন, যেটা অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নির্দেশের মাধ্যমে নামিয়েছেন। কারণ বিরোধীরা একতরফা গ্রাউন্ডে করছে, কোথাও গিয়ে আমরা মাঝে মধ্যে দু একটা কর্মসূচি নিচ্ছি, আমার মনে হয় আরও বেশি করে মাঠে নামা উচিত দলের। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গোটা ব্যাপারটায় নেতৃত্ব দেন, তিনি যেভাবে দলের সঙ্গে যোগাযোগ রেখে পুরো 100% দলের কাজটাই করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মুখ্যমন্ত্রিত্ব সামলাতে হচ্ছে, তাকে তো গোটা প্রশাসনটা দেখতে হচ্ছে, সরকার দেখতে হচ্ছে। তিনি যদি ওই জায়গায় কোনো একটা জায়গা মিস করে যান, আপনি আবার খবর করে 4 দিন 4টে প্রোগ্রাম করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কী করছিলেন, কী করে সন্দীপ ঘোষের মতো লোক আরেকটা জায়গায় জায়গা পেয়ে গেল। তো এগুলোর জায়গার জন্য, এগুলোর মুশকিলের জন্যই আমাদের মনে হচ্ছে প্রত্যেকেরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও ফ্রন্টে আসা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নামলেই তো মুশকিল হচ্ছে, স্ট্রেট ব্যাটে খেলতে যাচ্ছেন। যেমন কলকাতা পুলিশকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন যেদিন ছাত্র প্রতিষ্ঠা দিবস ছিল, সেখানে উনি বলেই তো বসলেন ডক্টর সন্দীপ ঘোষকে কেন কলকাতা পুলিশ গ্রেফতার করেনি। আমার মনে হয় যেহেতু স্ট্রেট ব্যাটে খেলতে যাচ্ছেন পিচ হিটারের মতো, একেবারে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি যতদূর শুনেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে সিবিআই এখনো কেন অ্যারেস্ট করছে না সন্দীপ ঘোষকে। তো স্বাভাবিক, এই দাবি তো আমার এখনো। সিবিআই অ্যারেস্ট করেছে সন্দীপ ঘোষকে, করেছে দুর্নীতির মামলায়, বাট রেপ আর খুনের মামলায় নয়। তো রেপ আর খুনের মামলায় যে একটা বলা হচ্ছে যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার, এই ঘটনার সাথে কোথাও এরকম জড়িত থাকতে পারে যে আমাদের যে বোন তিলোত্তমা চলে গিয়েছে, সে হয়তো কোনো দুর্নীতির কথা জেনে গিয়েছিল, তাই তাকে প্রাণ দিতে হলো। এই ঘটনাগুলো যদি হয়ে থাকে, তাহলে সন্দীপ ঘোষ এখনো অ্যারেস্ট হচ্ছে না কেন মানে ইনস্টিটিউশনের মাথা হিসেবে এই কেসে? এই উত্তর তো সিবিআইকে দিতে হবে। আবার উল্টো দিকের একটা উত্তর সিবিআইকে দিতে হবে যে যদি এটা ইনস্টিটিউশনাল মার্ডার হয়ে থাকে, মানে যেমন ধরুন ঋতব্রত দা, আপনি খুব ভদ্র মানুষ, সজ্জন মানুষ, আমি জানি। আমি যদি 1 মিনিটের জন্য ধরে নিই যে আপনার জায়গায় অন্য কেউ আছেন এবং এই জায়গাটায় নেতৃত্ব দিচ্ছেন R+কে সুন্দর করে, এবং তার ধরুন আপনার চ্যানেলেরই কোনো একজন স্টাফের বিরুদ্ধে বিরাট রাগ এবং উনি একজন খুব খারাপ মানুষ, কাউকে প্রাণে মেরে দিতে চাইছেন, আমি বিশ্বাস করি তিনি খুন করার জন্য R+এর এই অফিসটাকে চুজ করবেন না। এটা আমি বিশ্বাস করি, যদি বিন্দুমাত্র বুদ্ধিকারক থেকে থাকে। ফলে স্বাভাবিকভাবে এটা যদি ইনস্টিটিউশনাল মার্ডার হয়, যদি খুনটা এই কারণে হয়ে থাকে যে তিলোত্তমাকে চুপ করাতে হবে, ও কিছু দুর্নীতির কথা জেনে গিয়েছে, তাহলে কি খুব জরুরি ছিল খুনটা আরজিকর প্রেমিসিসেই হতো? বা যারা খুনটা করালেন আরজিকর প্রেমিসিসেই করালেন কি এই কারণে যে খুনটা হওয়ার পর তো জবাবদিহি তাদেরকেই করতে হবে? এই উত্তরটাও সিবিআইকে দিতে হবে। এই প্রশ্নগুলো আজকে সাধারণ মানুষের মনে জাগছে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. অবশ্যই আমি এখানে একটু উত্তর দেবো। অসাধারণ, মানে এই যে প্রসঙ্গটা নিয়ে এলে এই জন্যই দেবাংশু ভট্টাচার্য এত জনপ্রিয়তা আর এত শত্রু রাজনৈতিক মহলে। কি সুন্দরভাবে এইটা বললে R+এর ঘটনা এবং আরজি করের ঘটনা। কিন্তু আবার এটাও তো ঠিক, বিনাশকালেই তো বুদ্ধি নাশ হয়, এক। দ্বিতীয়, আমি যদি আরজি করে থাকতাম, যদি সন্দীপ ঘোষের জায়গায় আমি থাকতাম, আর যদি আবার এরকম বিনাশকালে বুদ্ধি নাশ হতো এবং এই ধরনের ঘটনা ঘটাতাম, আরজি করের থেকে ভালো জায়গা কোথায় পেতাম? যেখানে নিজস্ব ফরেন্সিক এক্সপার্টদের ডেকে এনে মৃত্যুর পর তথ্য প্রমাণ লোপ করতাম, দেহরস রক্ত বোঝার জন্য রাসায়নিক পদার্থ পেয়ে যেতাম আরজি করে। আমি ইচ্ছে হলে সিলিকা দিয়ে সেই সমস্ত রাসায়নিক পদার্থগুলোকে মুছে ফেলার জন্য একটা দেওয়ালও ভেঙে দিতে পারতাম। এই সুযোগটা তো ডক্টর সন্দীপ ঘোষরা আরজি করে পেয়েছেন। সকালবেলা দেখলেন না, তার আইনজীবী থেকে শুরু করে দূর দূরান্ত থেকে তার যারা ওয়েল উইশার তারা সবাই চলে এসেছে। এবং কি সুন্দরভাবে ভাবুন, 51 ফিটের মধ্যে 41 ফিট ছেড়ে রেখে সবাই 11 ফিট বা 10 ফিটের মধ্যে দাঁড়িয়ে আছে। একদম সঠিক, এইটা তো আরজি কর ছাড়া কোথাও হতো না। একদম সঠিক কথা বলছেন। আমার 3টে উত্তর আছে। প্রথম, আপনার এই প্রশ্নের উত্তর, সন্দীপ ঘোষের যদি কাউকে চুপ করাতে হতো, আজকে আপনি যে কারণে আজকে আমি এসছি আপনার এখানে প্রোগ্রামটা করতে, যেটা নিয়ে আপনারা প্রত্যেক দিন এখন শো করছেন লাস্ট 1-1.5 মাস ধরে, ইস্যুটা আরজি করতো। দেখুন, ভারতবর্ষের মাটিতে খুন রোজই হচ্ছে, রোজ খবর পাওয়া যাচ্ছে আজকে এই নালার পাশ থেকে একটা দেহ উদ্ধার হলো, এই পুকুরের পাশ থেকে একটা দেহ উদ্ধার হলো। এই ব্যাপারটা তো সেন্সিটিভ কেন? কারণ খুনের সাথে রেপটা জড়িত, এই কারণে ব্যাপারটা তো আরও সেন্সিটিভ হয়ে গিয়েছে। আচ্ছা, কারোর যদি কাউকে চুপ করানোর হবে, শুধু চুপ করানোটা উদ্দেশ্য হবে, হোয়াই দিস রেপ? রেপ করে যেচে মিডিয়াকে ইনভাইট করা, গোটা সমাজকে মাঠে নামতে বাধ্য করা, এই বোকামিটা কেউ করবেন, নাম্বার 1। নাম্বার 2, আমি হাসপাতাল প্রেমিসিসে মার্ডার করে আমি আমার লোকেদের দেখে আস্তে আস্তে প্রমাণ ডিলিট করব, এটা আমার জন্য বেশি সহজ কাজ, নাকি
কোনো একজন, যেটা আপনাদের খবরে আমরা প্রায় দেখি, কোনো একজন সুপারি কিলারকে ধরে রাস্তাঘাটে কোনো একটা অ্যাক্সিডেন্টের মতো করে খুনটা করিয়ে দেওয়া, যে ক্ষেত্রে হয়তো আপনারা খবরও পেতেন না, হয়তো জানতে পারতেন কারোর একটা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো দিন 1 বছর 1.5 বছর পর সেই মামলাটা হয়তো গিয়ে জানা গেল খুনের মামলা, ততদিনে এটা নিয়ে আর কেউ ইন্টারেস্টেডও থাকতো না। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে। আমার বক্তব্যের জায়গায় দেখুন, সন্দীপ ঘোষ একজন ডাকাত, সন্দীপ ঘোষ একজন চোর, এবং উনি আরজিকর প্রেমিসিসে এমন অনেক কাজ করেছেন যেগুলো অনৈতিক। আমি এটা বিশ্বাস করি, এবং রাজ্য সরকারের মদতে কোনো আমলার মদত থাকতে পারে। সরকার মানে তো শুধু পলিটিশিয়ানস নয়, সরকার মানে অনেক কেউ হতে পারে। আজকে আমার সাথে আমার যে বন্ধুটা সারাক্ষণ ঘোরে, সেই বন্ধুটা যদি বলে যে দেবাংশু দাসকে দিয়ে তোমাকে একটা কাজের ব্যবস্থা করিয়ে দেবো, আমাকে 2 লক্ষ টাকা দাও, এরকম তো হতেই পারে যে আমি জানতে পারছি না সে আমার নাম করে ব্যবহার করছে, তাই না? এবং অনেক এরকম আমলা থাকেন যেই আমলারা ব্যবহার করেন, যেই আমলারা, এবং আমি বলছি সন্দীপ ঘোষের সাথে স্বাস্থ্য ভবনের একাধিক কর্তার খুব ভালো সম্পর্ক ছিল, যে কারণে ট্রান্সফার অর্ডার হলো, সেই ট্রান্সফার অর্ডারটাকে আবার ব্যাকট্র্যাক করাতে পারেন উনি। ফলে স্বাভাবিকভাবে আমার বক্তব্য কি, আমার বক্তব্য এই বোকামিটা কি কেউ করতে পারে না? আমি বলছি না এটা কেউ করেননি, এটা হতেই পারে, এরপরেও হতে পারে আরজিকর প্রেমিসিসে এই মার্ডার করি যে খুনের সাথে কোথাও সন্দীপ ঘোষ এবং তার টিম জড়িত। কিন্তু এই উত্তরটা সিবিআইকে দিতে হবে এবং মানুষকে কনভিন্স করাতে হবে। আজকে সাধারণ মানুষ প্রচণ্ড কনফিউজড। টিভি দেখে মানুষ প্রত্যেক দিন রাত্রিবেলা একবার করে টিভিটা বন্ধ করে, প্রত্যেকটা মানুষ আজকে পশ্চিমবঙ্গের ঘুমোতে যাওয়ার সময় যদি তার পরিবারের কথা চিন্তা করে ঘুমোতে যেতেন এতদিন, আজকে কিন্তু তিলোত্তমার কথা চিন্তা করে প্রত্যেকে ঘুমোতে যাচ্ছেন। এই পরিস্থিতিটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকের আজকে। ফলে প্রত্যেকটা মানুষ আজকে এই ঘটনাটার একটা শেষ হয়তো হবে, কোনো দিন হয়তো সিবিআই ইনভেস্টিগেশন কমপ্লিট হবে, হয়তো লোয়ার কোর্টে ট্রায়াল শুরু হবে, ফাইনালি গিয়ে হয়তো সেই ট্রায়াল করে জাজমেন্ট হবে, হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্ট যাবে, দীর্ঘমেয়াদী 10-12 বছরের একটা সিন, যেটা আমরা দেখে এসেছি, চিরকাল হয়েছে। নির্ভয়ার ক্ষেত্রেও 2011-র ঘটনা, ফাঁসি হলো হয়তো 1 বছর 2 বছর আগে। কিন্তু মানুষ যেন স্যাটিসফাইড হয়, মানুষ যেন সিবিআই তদন্তটার পর মনে করে, আদালতের জাজমেন্টের পর মনে করে, না আমরা সত্যিই খুশি, প্রকৃত বিচার হয়েছে। এবং আমি এই কারণেই বলছি, এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে যারা নবান্নর দিকে যাচ্ছেন, যারা লালবাজারের দিকে যাচ্ছেন, তাদের তো অভিমুখটা হওয়ার কথা দিল্লির সুপ্রিম কোর্ট না, কিন্তু নবান্নতে যাচ্ছে তো অন্য কারণে। তথ্য প্রমাণ যেভাবে লোপ করা শুধু হয়নি, লুট করা হয়েছে। কিভাবে হয়েছে মানে আপনি এটা প্রশ্ন করছেন না স্টেটমেন্ট দিচ্ছেন? না, আমি জিজ্ঞেস করছি, এই প্রশ্নটা তো সবার, মানে তথ্য প্রমাণ তো লোপ হয়েছে বলে ধারণা সবার। ধারণা হতে পারে, পারসেপশন তো অন্য। মানে আমি আপনার স্টুডিওর ভেতরে আছি, এখন আমার পারসেপশন রাত্রি হয়ে গেছে বাইরে, বাট এটা তো সত্যি নাও হতে পারে না। নাও হতে পারে, কিন্তু হতেও পারে। সূর্যের আলো ঢুকছে, এতগুলো মানুষ। এখন আমি না, ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি পরিষ্কার আমাদের বলে গেছেন যে তাদের কাছে এমন কিছু তথ্য আছে যা তারা সরাসরি সুপ্রিম কোর্টে দেবেন। বলছি বিধবা বিবাহের পক্ষে কিন্তু অনেক বেশি মানুষের সই, বিপক্ষে অনেক বেশি মানুষের সই পড়েছিল দেন পক্ষে, যখন বিদ্যাসাগর এটা করার কথা ভাবলেন। তো সম্ভবত 31,000 কত সই পড়েছিল বিধবা বিবাহের বিপক্ষে, আর পক্ষে সই পড়েছিল সামথিং 1,000-এর নিচে। তো তার মানে কি সেক্ষেত্রে মাস সঠিক ছিল? সব ক্ষেত্রে কিন্তু সবার যে ধারণাটা সেটা সঠিক হবে এর কোনো অর্থ নেই। যেমন আমি আপনাকে বলি, সুশান্ত সিং রাজপুত কেস, অধিকাংশ মানুষ মনে করতো রিয়া চক্রবর্তী খুনি, রিয়া চক্রবর্তী রাস্তায় বেরোলোকে পিটিয়ে হয়তো মেরেও দিত লোকজন। কিন্তু সিবিআই তদন্তের পরে জানতে পারা গেছে কি, যে রিয়ার কোনো কানেকশানই নেই এটার সাথে, এটা একটা সাধারণ সুইসাইডের কেস। কিন্তু এটাতে কেস খেলেন কারা? রিয়া তো কেস খেলোই, উদ্ধব ঠাকরে পর্যন্ত কেস খেয়ে গেল, যেহেতু মহারাষ্ট্রের ঘটনা। তো পাবলিক পারসেপশন তখন ছিল রিয়া চক্রবর্তীর এগেনস্টে, বাট বাস্তবটা হচ্ছে রিয়া চক্রবর্তী হ্যাজ নাথিং টু ডু উইথ দ্যাট। তো সেরকমভাবেই আজকে সরকারের এগেনস্টে একদল মানুষ কিছু হয়তো একটা বলার চেষ্টা করছে, আরে সরকার প্রমাণ লোপাট করে আপনি বলছেন এরকম হতে পারে সঞ্জয় রায় সেই কেসটা জড়িতই নয়, এরকম সঞ্জয়ই জড়িত, এবং সঞ্জয় এখনো পর্যন্ত নিশ্চিত জড়িত। কলকাতা পুলিশ যাকে 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে, সঞ্জয়ের সঙ্গে, সঞ্জয়ের নখে পাওয়া চামড়ার সঙ্গে নির্যাতিতার চামড়ার ডিএনএ ম্যাচ হয়েছে, নির্যাতিতার দেহে পাওয়ার সিমেনের সাথে সঞ্জয়ের ডিএনএ ম্যাচ হয়েছে। এবং এই খবরটা বাংলার অধিকাংশ মিডিয়া এবং ন্যাশনাল মিডিয়ার অধিকাংশ মিডিয়ায় খবরটা ব্রেক করেছে ফ্রম দ্য সিবিআই সোর্স। যদিও আমি সূত্রে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু এটা তারা ব্রেক করেছে। তা এখন যদি এটা সত্যি হয়ে থাকে যে ডিএনএ ম্যাচ করে গেছে সঞ্জয় সিমেনের সাথে, এটা নিশ্চয়ই সম্ভব না যে সঞ্জয় সিমেন্টটা কাউকে দিয়েছে, সেই সিমেন্টটা ইঞ্জেকশনে করে দেওয়া হয়েছে। এইটা নিয়ে নিশ্চয়ই কোনো আলোচনা হবে না। এবং সঞ্জয় নখে যে চামড়া পাওয়া গেছে সেই চামড়ার সাথেও নির্যাতিতার চামড়া ম্যাচ করেছে। তার মানে একটা জিনিস কি, সঞ্জয় যে এই খুন আর রেপের সাথে কানেক্টেড এটা কিন্তু প্রুভড। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, সঞ্জয় কি একা, না ওর সঙ্গে আরও কেউ, অথবা সঞ্জয় কি কারো নির্দেশে করেছে না নিজে করেছে? এই উত্তরটাই এখন সিবিআই বা আমরা প্রত্যেকে খুঁজছি। তো সঞ্জয় যদি প্রমাণিত হয়ে থাকে যে সব ডিএনএ মিলে গিয়ে থাকে, এই সঞ্জয় তো গত 30 দিন ধরে সিবিআই হেফাজতে,
ওকে উত্তম মধ্যম দিয়ে বার করছে না কেন পেট থেকে? ভাই তুই একা ছিলি না, তোর সাথে কেউ ছিল? তুই একা করেছিস না তুই কারোর নির্দেশে করেছিস? এইটুকু বার করার ক্ষমতা যে সিবিআই এর নেই, সেই সিবিআই এর হয়ে বিজেপি কেন এত গলা ফাটায়? যে সিবিআই রবীন্দ্রনাথের নোবেল খুঁজতে পারেনি, সারদার কোনো কিছু করতে পারেনি, নারদার পারেনি, হাসখালির পারেনি, বকটুইয়ের ওইটা পারেনি, নারদা সারদাটা পুরোপুরি আলাদা, সেম সাইড হয়ে যাবে, ফুলে ফুলে ঢলে ঢলে, মানে যারা ছিল এদিকে ওদিকে দুদিকে আছে, তো ওটা অন্য ব্যাপার। আমি আপনাকে বলছি, ওটা সিবিআই কিছু করার না না, এটা আমি দেখুন, তার মানে সিবিআই ইচ্ছা করে কেস তার মানে নিজের মতো করে কন্ট্রোল করতে পারে, অনেকেরই ধারণা। তার মানে তাহলে কয়লা গরুতে কজন উঠলো এখানে? রাঘব বোয়াল, সেই শেষ পর্যন্ত এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া পার্থদা আর অনুব্রত মণ্ডল ছাড়া। এবার আমার প্রশ্নটা আরো ভালো, পার্থপরের দিকে গেল, কয়লা গরুতে অ্যারেস্ট হলো, আমি কয়লা বাদ দিন, ধরুন গরুতে আসি, বিজেপি প্রিয় টপিক গরু। তো এই যে ধরুন গরুতে এলাম, তো ওদের মাকে নিয়ে একটু আলোচনা করা যাক। তো এই যে গরু পাচার হতো, সিবিআই তদন্ত করে বললো যে গরুগুলো যেগুলো পাচার হতো ওগুলো বাংলার গরু নয়, ইউপির গরু। একদম ইউপির, মানে যেহেতু ওই গরুগুলো বেশ একটু একদম বলশালী, বেশ যোগী আদিত্যনাথের মতো বলশালী, তাই ওগুলোকে পাচার করলে লাভ বেশি হয়, কারণ মাংস বেশি পাওয়া যায় বাংলাদেশে পাচার করে। তো উত্তরপ্রদেশের গরুটা হেলিকপ্টারে করে অনুব্রত মণ্ডলের বীরভূমে আসেনি। উত্তরপ্রদেশ থেকে আপনি যদি ম্যাপটা দেখেন, তাহলে বাধ্যতামূলকভাবে আপনাকে ঝাড়খণ্ড বিহার ক্রস করে বাংলায় ঢুকতে হবে। তো উত্তরপ্রদেশের গরু হাঁটতে হাঁটতে, লরিতে লরিতে, হেলিতে হেলিতে, দুলিতে দুলিতে ঝাড়খণ্ড গেল, বিহার গেল, তারপরে ঢুকলো বাংলায়, বাংলায় ঢুকলো সেই বীরভূমে, যে বীরভূমের সাথে আবার বাংলাদেশের বর্ডারই নেই। উত্তরপ্রদেশ পেরোলো এতটা রাস্তা, উত্তরপ্রদেশের একজন পুলিশ অফিসার অ্যারেস্ট হলো না, উত্তরপ্রদেশের একজন পলিটিশিয়ান অ্যারেস্ট হলো না, বিহারের কোনো পলিটিশিয়ান অ্যারেস্ট হলো না, কোনো পুলিশ কর্তা অ্যারেস্ট হলো না, ঝাড়খণ্ড কোনো পুলিশ কর্তা অ্যারেস্ট হলো না, কোনো পলিটিশিয়ান অ্যারেস্ট হলো না। পশ্চিমবঙ্গে ঢুকে সব ব্যাটাকে ছেড়ে দিয়ে কেষ্ট ব্যাটাকে ধর। কেন? কারণ কেষ্টকে তুলে নিতে পারলে বীরভূম আর বোলপুর এই দুটো লোকসভা সিট আমার সুবিধা হবে। তো হায় কপাল, সেগুড়ে বালি। একেবারে একমত। যেখানে মুর্শিদাবাদ, আমরা জানি তো মুর্শিদাবাদ থেকে কীভাবে পাচার হয়, আসলে এটা তো দিল্লি থেকে একেবারে মুর্শিদাবাদ থেকে বিএসএফ সব জড়িত। এটা তো বিরাট মিলিঝুলি সরকার। থাক সে প্রসঙ্গে, এগুলো আমাদের অনেক আয়ত্তের বাইরে আর কি। তো আমার বক্তব্যের জায়গাটা ওটাই, ফাইনালি সিবিআই, আজ অব্দি আমরা যতবার সিবিআই শব্দটা শুনেছি, আমি আমার রাজনৈতিক জ্ঞান তো যতবার শুনেছি, আমাদের দল ক্ষমতা আসার পর থেকে প্রথম সারদা দিয়ে স্টার্ট, এখনো পর্যন্ত যতবার শুনেছি, আচ্ছা আপনি এসব বাদ দিন, কেন্দ্র রাজ্য সেটিং এইসব বাদ দিন, হাঁসখালি, প্রত্যেকের মনে আছে এই ঘটনাটা। আমাদের একজন বোনের সাথে এরকম ঘটনা ঘটেছিল এবং তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনাটা নিয়ে রাজ্য সরকার কিছু জনকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পর তদন্তটা চলে গেল সিবিআই এর হাতে। সিবিআই এখনো পর্যন্ত তদন্তটা 2 বছরের ওপর অতিক্রান্ত, এবং আমাদের তো একটা সমস্যা হচ্ছে, আমরা যখন যে ইস্যুটা চলে তখন সেই ইস্যু নিয়ে আমরা পাবলিক ইন্টারেস্টেড থাকি, সেই ইস্যুটা একটু পুরনো হয়ে গেলে আমরা নতুন ইস্যুটিতে ঢুকে যাই, পুরনোটা নিয়ে কেউ খোঁজ খবর করি না। কিন্তু সেই সময় টিভি খুললেই হাঁসখালি, ঋতদাও বলছেন হাঁসখালির কথা, আমিও দেখছি হাঁসখালি, আমার মাও দেখছে হাঁসখালি, আমার বাবাও দেখছে হাঁসখালি। কিন্তু এই 2 বছরে আমরা কেউ খোঁজ নিলাম না যে রাজ্য সরকার যাদেরকে অ্যারেস্ট করেছিল হাঁসখালি মামলায়, তার বাইরে গিয়ে এখনো একটাও এক্সট্রা অ্যারেস্ট সিবিআই করতে পারেনি 2 বছর অতিক্রান্ত। তার মানে দুটো, এক, হয় সিবিআই অকর্মার ঢেকি, আর নাহলে 2, রাজ্য সরকার যাদেরকে অ্যারেস্ট করেছিল ওটাই সঠিক অ্যারেস্ট ছিল, ওর বাইরে গিয়ে আর কোনো অ্যারেস্ট বাকি নেই। নাম্বার 2, বকটুই, প্রত্যেকের মনে আছে 11 জন মানুষকে জীবন্ত জ্বালিয়ে হত্যা করা হলো, টিভি খুললেই বকটুই। কি বলা হলো? কান ছেড়ে মাথা ধরো। মানে শুধু আনারুলকে অ্যারেস্ট করে কি হবে, অনুব্রত মণ্ডলও বোধহয় জড়িত আছে। এটা নিয়ে হলো সিবিআই তদন্ত করলো, মমতা ব্যানার্জির পুলিশ আনারুলকে অ্যারেস্ট করলো, আজ 1.5 বছর অতিক্রান্ত সেই তদন্ত সিবিআইয়ের হাতে। আমি যেটা বলতে চাইছি, মিহিলাল শেখ যিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, এবার আলাদা কথা, লালন শেখ যাকে রাজ্য সরকার অ্যারেস্ট করেছিল, সিবিআইয়ের তত্ত্বাবধানে থাকাকালীন সে কিন্তু গলায় দড়ি দিয়ে সুইসাইড অবস্থায়, আত্মঘাতী অবস্থায় তাকে পাওয়া গেল। কিন্তু সিবিআইও একজন এক্সট্রা কাউকে অ্যারেস্ট করতে পারলো না লাস্ট 1.5 বছর। ফিরে আসুন আরজিকর কেস, 12 ঘন্টায় কলকাতা পুলিশের দ্বারা অ্যারেস্টেড সঞ্জয়, অতিক্রান্ত 30 দিন, দ্বিতীয় কোনো অ্যারেস্ট এই খুন আর রেপের মামলায় সিবিআই কিন্তু আজ অব্দি করতে পারেনি। এবং আদালতে সিবিআই এটাও বলেনি যে রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যে সঞ্জয়কে অ্যারেস্ট করেছিল, সঞ্জয় ঘটনার সঙ্গে জড়িত নয়, এটা কিন্তু কোথাও সিবিআই বলতে পারেনি। এবং আরও বড় কথা, আপনি যে কথাটা আমাকে বললেন প্রমাণ লোপাট, এর আগের শুনানিতে, এই লাস্ট শুনানি নয়, এর আগের শুনানিতে সিবিআই একটা ফ্রেজ ইউজ করেছিল, অল্টার্ড, ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড। এটা দুটো অর্থ হতে পারে ঋতব্রত দা। এরাও আমাদের বাংলায় ছোটবেলা আমাদের ম্যাডামরা যেভাবে আমাদের সাথে খেলা করতে ওরম করছে, যে একটা শব্দ দিয়ে দিতে অর্থ বার করো, 4 রকম অর্থ হয়। ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড 2 রকম অর্থ হতে পারে, 1, ক্রাইম সিনের সাথে কিছু ছেড়খানি হয়েছে, আর নাহলে 2, ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড মানে দেখানো হচ্ছে সেমিনার রুম, আসলে মার্ডারটা হয়েছে অন্য কোথাও।
এই দুটোর মধ্যে একটা অর্থ কিন্তু হতে পারে, সিবিআই কিন্তু এটা ক্লিয়ার করেনি। যদি দ্বিতীয়টা হয় যে ক্রাইম সিন অন্য কোথাও কিন্তু দেখানো হচ্ছে সেমিনার রুম, সিবিআইকে ক্লিয়ার করতে হবে। আর যদি প্রথমটা হয় প্রমাণ লোপাট হয়েছে, সিবিআই দ্বিতীয় শুনানির দিন আদালতে দাঁড়িয়ে এটা চিৎকার করে কেন বললো না প্রমাণ লোপাট হয়েছে এবং আমরা প্রমাণ লোপাটের প্রমাণ পেয়েছি। সিবিআই আজ অব্দি বলতে পেরেছে এই জায়গায় আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি প্রুফ পাইনি, রাজ্য সরকারের থেকে এই হেল্পগুলো চেয়েছি আমরা পাইনি। ওদের দাবি অভিযোগ তদন্ত তো শেষ সেটা হচ্ছে ওই সিআইএসএফ এর ব্যাপার নিয়ে একমাত্র অভিযোগ ছিল যে ওরা কি চেয়েছিল ওই বোম এইসব দেখার, ওইসব সংক্রান্ত। বাকি তদন্ত সংক্রান্ত কিন্তু কোনো অভিযোগ তারা এখন অবধি করতে পারেনি। একটা নিয়ে খুব বিতর্ক হলো, চালান। মৃতদেহে পোস্টমর্টেম করতে দিলে যে চালান দিতে হয়, সেই চালান কপিল সিব্বলের কাছেও ছিল না, সেই চালান সিবিআই আইনজীবীর কাছেও ছিল না। ওটা নিয়ে সব মিডিয়া, বাংলার একাংশের বৃহত্তর মিডিয়া তারা আলোচনা করলো, রাজ্য সরকারকে গালাগাল দিল, চালান কই চালান কই চালান কই। অথচ তারা কেউ দেখালোই না। চিফ জাস্টিসের পরে স্বীকার করে নিয়েছেন যে চালানটা হাইকোর্টে প্রডিউস করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি, সেটা সুপ্রিম কোর্টে যায়নি। অর্থাৎ চালানটা মিসিং এটা নয়, যেটা বলার চেষ্টা হচ্ছে চালানটা মিসিং, তার মানে এখানেও ঘাপলা আছে। কিন্তু পোস্টমর্টেমটা উইদাউট চালান হয়েছে, এটা কিন্তু নয়। কিন্তু এফআইআর এবং ময়না তদন্তের যে কাল সারণী আছে সেখানে তো গন্ডগোল আছে। না, কাল সারণীতে গন্ডগোল না, সন্দেহের তো অনেক কারণ আছে। আমি যেটা বলি এই কাল সারণীতে যদি গন্ডগোল হয়, সেই গন্ডগোলের ওপর কিভাবে নির্ভর করছে প্রমাণ লোপাট করা, এটা আপনি এক লাইনে আমাকে বুঝিয়ে দিন তো দাদা। যদি ধরুন এফআইআর করার কথা, এফআইআর লজ হওয়ার কথা ধরুন 10টায় সকাল, সেই এফআইআরটা লজ হয়েছে রাত্রি 11:30টায়, এর উপরে কি নির্ভর করছে? এর উপর নির্ভর করছে কেসটাকে কিভাবে সাজানো হবে, পুলিশ কিভাবে কেসটা দেবে, কেসে কারা জড়িত আছে তাদের কোন কোন জায়গায় ছাড় দেওয়া হবে। বিখ্যাত একটি কেস আছে অক্সিটাউন মার্ডার কেস, সেখানে পুলিশের কেস ডায়েরিতে ভুল থাকার জন্য অনেক সময় বলা হয় যিনি মূল অভিযুক্ত তাকে ছাড়া তিনি পেয়ে গেলেন অ্যাংলো স্যাক্সন লয়ের সুবাদে। এটা হবে ময়না তদন্ত এবং কেস দায়েরের মধ্যে সাধারণ যে কাল সারণীটা থাকে সেটা মানা হয়নি। অর্থাৎ তদন্তকারী অফিসাররা থমকে দাঁড়িয়েছিলেন, সলা পরামর্শ করছিলেন কীভাবে কী করবেন। অনেকে বলেন যে এটা ঠিক কথা, অনেকে বলেন এই পুরো ঘটনায় কার সবচেয়ে অসুবিধা হলো, শাসকের অসুবিধা হলো, তিলোত্তমার ধর্ষণ এবং নির্যাতিতা হওয়াতে কার অসুবিধা হলো, শাসকের অসুবিধা হলো। অনেকে এইটাও খাড়া করছেন এটা কি তাহলে আমি যখন বাড়ির অভিভাবক আমার ঘরে কিছু ঘটলে তো স্বাভাবিক দায় আমার, তাহলে কি কোথাও মনে হচ্ছে যে পুরোটাই একটা ষড়যন্ত্র বিরোধীদের? এভাবে এটা আমি কি করে বলবো, একটা ধর্ষণ খুন কি করে ষড়যন্ত্র? না, আমি বলছি এই পুরো বিষয়টা যেভাবে সাজানো, প্রচারটা ষড়যন্ত্র। কিন্তু এবার আমি আপনাকে বলি, কিন্তু এই রকম রাজ্য সরকার যদি কিছু চাপা দিতে চাইতো, ঋতব্রত দা আপনি যে কারণে বলছেন টাইমিং, এফআইআর হওয়ার টাইম, আচ্ছা পোস্টমর্টেমটা কে করেছিল, সিবিআই না রাজ্য সরকার? পোস্টমর্টেমটা রাজ্য সরকার করেছে। সেই পোস্টমর্টেমের রিপোর্টেই উঠে এসছে কতটা ক্রুয়েলটির সাথে তাকে মারা হয়েছে। দেবাংশু পোস্টমর্টেমে যাকে পাঠানো হয়েছে, যিনি ময়না তদন্ত করেছেন, তার থেকে অনেক সিনিয়ররা ছিলেন, তাদের দেওয়া হয়নি। এমন একজনকে পোস্টমর্টেম বা ময়না তদন্ত করতে পাঠানো হয়েছে যিনি বয়সে অনেক কম এবং যার ক্ষমতা নেই ডক্টর সন্দীপ ঘোষের বিরোধিতা করা। এক, দ্বিতীয়ত অনেক সিনিয়রদের পাঠানোই হয়নি। ময়না তদন্ত যাতে দ্বিতীয়বার না হয় সেজন্য পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে লাফিয়ে গিয়ে দুটি মৃতদেহকে টপকে গিয়ে তাড়াতাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। এটাও তো ঠিক দেবাংশু। আচ্ছা ঋতব্রত, আপনি যে প্রথম প্রশ্নটা করলেন কম্পারেটিভলি অনেক জুনিয়রকে পাঠানো হয়েছিল, আরজিকর ইস্যুটা আপনি কি মনে করেন আমাদের দলের জন্য খুব স্মাইলি একটা ইস্যু না একটু কঠিন লড়াইয়ের ইস্যু? অবশ্যই কঠিন। তা আপনার এরকম একটা গুরুত্বপূর্ণ হাই টিআরপি শোতে তৃণমূল কংগ্রেস তাদের প্রতিনিধি হিসাবে কাকে পাঠিয়েছে, একজন সিনিয়রকে না একজন জুনিয়রকে? সবসময় এটা দিয়ে ঋতব্রততা কিছু ডিসাইড করা যায় না। আমি আপনাকে বলতে চাইছি একজন জুনিয়রকে কম্পারেটিভলি বয়সের তুলনায় জুনিয়রকে পাঠানো মানে সে অনভিজ্ঞ বা সে পোস্টমর্টেম করতে পারবে না, এটা যথেষ্ট ভ্রান্ত ধারণা। আর সন্দীপ ঘোষের এগেনস্টে গিয়ে করতে পারবে কি পারবে না এটা এই বিতর্কের মধ্যে আসে না। তার কারণটা হয়েছে যে সিমেনের স্যাম্পেল কালেক্টেড হয়েছে, যে রেপের তথ্য উঠে এসছে, যে দেহে কটা আঘাতের চিহ্ন উঠে এসছে, সবকটা কিন্তু এই পোস্টমর্টমেই উঠে এসছে, যার দরুন এখনো তদন্তটা চলছে। এবং যদি রাজ্য সরকার লুকোতে চাইতো তাহলে পোস্টমর্টম রিপোর্টে আসতো রেপ হয়নি। দেবাংশু ভট্টাচার্য সত্যি তো জুনিয়র, তো পার্টিতে তো আরও অনেকে আছেন বয়স্ক পক্ষকেশ, অসাধারণ পাণ্ডিত্য। কেন পাঠানো হলো দেবাংশুকে? তার কারণ পার্টি জানে দেবাংশুর লয়ালিটি, দেবাংশুর তারুণ্য এবং দেবাংশুর তথ্য ভাণ্ডার নিয়ে যেভাবে দলের জন্য লড়াই করবে ওনারা সেটা করবেন না, সেই জন্যই পাঠানো হয়েছে। ঠিক ফরেন্সিক এক্সপার্টদের মধ্যে যারা বয়স্ক মানুষ সিনিয়র
তারা নিজের কিন্তু জীবন বাজি রেখে এই কাজটা করতেন না। আচ্ছা, এমন একজন জীবন বাজি রাখতে অসুবিধা যারা চাকরির জীবন 2 বছর, না এমন একজনের জীবন বাজি রাখা সুবিধা যার চাকরি এখনো 30 বছর বাকি আছে? আমি বলছি ময়না তদন্তের রিপোর্টে যদি সরকার লুকোতে চাইতো, হ্যাঁ, কিন্তু দেহটা তো তাড়াতাড়ি এবার আমি ওটা নিয়ে যাওয়া হলো লাফিয়ে লাফিয়ে। আমি দ্বিতীয়টা বলছি, কেন আজকে শ্মশানে যাওয়ার পর দুটো দেহের আগেই দেহটা দাও? হ্যাঁ, কেন? ঋতব্রত দা, এটা আমরা হয়তো বিতর্কের জন্য বলছি এবং মানুষের একটু মুখরোচক হবে তাই এই আলোচনাটা আমরা করছি, কিন্তু আপনিও এটা মন থেকে বিশ্বাস করেন যে ঘটনাটা এত সেন্সিটিভ একটা ঘটনা, রাজ্য পুলিশের উচ্চ পদস্থ কর্তারা যে বিষয়টা স্বয়ং হ্যান্ডেল করছেন, মুখ্যমন্ত্রী যে ঘটনাটায় মিনিট টু মিনিট ইনকোয়ারি করছেন, সেই ঘটনাটা পুলিশ যখন একটা দেহকে নিয়ে যাচ্ছে দাহ করার জন্য, স্বাভাবিকভাবেই পুলিশ থাকলে লাইন দিতে হয় না ঋতব্রতদা? এটা আমি আপনি সবাই জানি। এই সেন্সিটিভ কেস বলেই আগের দুটো দেহকে ছেড়ে দিয়ে এই সেন্সিটিভ কেসটা আগে করা হয়েছে। এটা পুলিশ আছে বলে সঙ্গে, এতটা সেন্সিটিভ কেস বলে পুলিশ সঙ্গে থাকলে লাইন দিতে হবে ঋতব্রতদা? কাকে লাইন দিতে হয়েছে কবে পুলিশ সঙ্গে থাকলে? এটা তো খুব স্বাভাবিক ঘটনা। এবং আমি আপনাকে বলছি এই যে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া, এটারও কারণটা তাই। যদি মনে হতো, এবার আমি প্রশ্ন করি, কতটা কন্ট্রাডিক্টরি আপনি ভাবুন দুটো অভিযোগ। একদিকে অভিযোগ করা হচ্ছে যে এফআইআর করতে অনেক লেট করা হয়েছে, তাই তো? আর একদিকে বলা হচ্ছে দেহটা অনেক তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের যদি দেহটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার হতো তাহলে এফআইআরটাও তাড়াতাড়ি হতো না? না, কিভাবে এফআইআরটা সাজাতে হবে পুলিশের তদন্তকারী অফিসাররা ভাববেন। কিন্তু আমি বলছি উপর থেকে নির্দেশ আসবে, তারপর তো হবে। আমি বলছি টোটাল আইনি প্রসেসটা যত ডিলে হবে, আলটিমেটলি দেহদাহর প্রসেসটাও তো ততটাই ডিলে হবে। এটা খুব ন্যাচারাল ব্যাপার। এফআইআর এর সঙ্গে পোস্টমর্টম জড়িত, পোস্টমর্টমের সঙ্গে দাহ করা জড়িত। এই বৎসা আপনার বৎসা আমি বলছি নিশ্চয়ই এইভাবেও হতে পারে। আবার উল্টো দিক থেকে কেসটা সাজাতে তো সবাই লাগবে। সকাল সকাল তো আইনজীবী চলে গিয়েছিলেন, সকাল সকাল ফরেন্সিক এক্সপার্টরা ছিলেন, এমন ফরেন্সিক এক্সপার্ট যে বাংলার নয় সারা ভারতবর্ষের অন্যতম সেরা ফরেন্সিক এক্সপার্ট, যিনি ডক্টর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। কেসটা সাজাতে তো সবাই লাগবে। একবার সাজানো হয়ে যাওয়ার পর তো লাফিয়ে লাফিয়ে হলো। এবার আমি ওটাই আপনাকে বলছি, ধরুন কেসটা সাজানো হয়েছে, কেসটা সাজানো হওয়ার পর দেহটা দাহ করতে যাওয়া হয়েছে, ঠিক আছে? এই দেহটা বাড়িতে কিন্তু অনেকক্ষণ রাখা ছিল, যেটা নিয়ে তার মা বাবা বক্তব্য রেখেছে। যখন তার মা বাবা বক্তব্য রাখছেন, যখন পুলিশ বলছে বেশিক্ষণ ছিল না, তার মা বাবা সম্ভবত বলেছেন ঘন্টাখানেক সেই দেহটা ওখানে রাখা ছিল। এবং ঘন্টাখানেক রাখার পর যখন তারা মনে করেছেন দেহটা এবার দাহ করার জন্য তার আত্মীয় স্বজন টজন এবার নিয়ে যাবার দরকার, তখনই বেরোনো হয়েছে। পুলিশ রাস্তায় কতটা ফাস্ট গেল ওটা আপনি দেখবেন না, টোটাল টাইমে কি পুলিশ কতটা টাইম নিল সেটা আপনি দেখুন। মেয়েটার বাড়িতে কি তাড়াহুড়ো করা হয়েছিল? মেয়েটার বাড়ির ভেতরে মেয়েটার দেহটা যে রাখা হয়েছিল সেখানে কি তাড়াহুড়ো করা হয়েছিল? আমি বলছি এই ধারণাগুলো সম্পূর্ণ বৃথা, ভ্রান্ত। তার কারণ এটা তো নিশ্চিত যে দেহটা ওই দিন দাহ হতোই, পুলিশ যদি 1 ঘন্টা ডিলেও হতো, পুলিশ যদি গ্রিন করিডোর করে না নিয়ে যেত, যদি দুটো দেহর জন্য ওয়েট না করতো, তাহলেও তো দেহটা ওই দিনই দাহ হতো। ওই রাত্রিবেলা কেউ সুপ্রিম কোর্টে মামলা করে নিশ্চয়ই 2 মিনিটের মধ্যে আটকে দিতে পারতেন না দেহটা। তো এই আলোচনাটাই সম্পূর্ণ বৃথা যে সরকারের কিছু লুকানোর আছে। আমি আবার আপনাকে বলছি, সরকারের ভুল, আমি মনে করি এটা কিছু আমলার ভুল। সেই আমলার ভুলটা কোথায়? সেটা হচ্ছে সন্দীপ ঘোষকে ট্রান্সফার করা। না, এটা কি আমলার ভুল? একদম আমি আমলার ভুল মনে করি, কারণ সন্দীপ ঘোষের সাথে কিছু আমলার খুব ভালো সম্পর্ক। না, কিন্তু তাকে যে আবার পদত্যাগ দেওয়ার পর তাকে যে অন্য একটি ঐতিহ্যবাহী মেডিকেল কলেজের শীর্ষে বসানো, সেটা তো আমলাদের দোষ দিলে হবে না, সেটা তো একদম শীর্ষস্তর থেকে বলা হয়েছে। স্বাস্থ্য ভবন চালান এমন অনেক কর্তা ব্যক্তিরা, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ট্রান্সফারের কেস মনিটর করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, এটা সম্ভব না। আমি কত নম্বর গাড়িতে করে উঠে R+ আসবো এটা আপনার দেখার বিষয় নয় ঋতব্রতদা, আপনার আরও কর্মীরা রয়েছেন ওটা দেখার জন্য। তাহলে আপনি ইন্টারভিউ কখন করবেন? তো মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী, তার অনেক কাজ আছে, কে কোথায় ট্রান্সফার হবেন ওটা দেখা মুখ্যমন্ত্রীর কাজ নয়। ফলে সন্দীপ ঘোষের সঙ্গে যেহেতু ভালো সম্পর্ক স্বাস্থ্য ভবনের কর্তাদের, তিনি এর আগেও তার ট্রান্সফার ব্যাকট্র্যাক করিয়েছেন এবং এই সময় তিনি একটা ভালো জায়গায় নিয়েছেন। কিন্তু যখন দেখা গেল এটা নিয়ে বিতর্ক, এই একটা খবর ছড়ানো হয়েছিল যে 3-3বার নাকি সন্দীপ ঘোষ চাকরি পেয়ে গেছে। 3-3বার কোথায়? আরজিকর থেকে পেলেন ন্যাশনাল মেডিকেলে, ওটাই একবারই, ব্যাস গল্প শেষ। এই যে ছড়ানো হচ্ছে স্বাস্থ্য ভবনের OSD পদে ওনাকে দেওয়া হয়েছে, এটাও ফেক নিউজ। কোন স্বাস্থ্য ভবন আপনারা করেননি, আমি বলছি অধিকাংশ সংবাদ মাধ্যমে এটা খবর করেছিল। এবং কিন্তু দেবাংশু আপনি হয়তো ভাববেন যে ঋতব্রত ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্যের থেকে বেশি মমতাপন্থী হয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ছোটোখাটো ব্যাপারগুলোও তার নজর এড়ায় না।
এবং ডক্টর সন্দীপ ঘোষের মতো এইরকম হাই প্রোফাইল একজন অধ্যক্ষ, তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হলো। স্বাস্থ্য ভবনের কার্ড, শরীরে কটা মাথা আছে, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এটা সম্ভব? না, আমি বলছি এটা হতো যদি বিতর্কের মধ্যগগনে থাকাকালীন এই ট্রান্সফারটা হতো। এই ট্রান্সফারটা হওয়ার পরে বিতর্কের সূত্রপাত। মানুষের মনে যে একটা মানে কিছু কিছু মানুষের মনে যে একটা সন্দেহের ধারণা যে সরকার কাউকে বাঁচাতে চাইছে, এটা কখন থেকে ঢুকলো? যখন সরকার সন্দীপ ঘোষকে মেডিকেলে ট্রান্সফার করলো, তখন মনে হলো যে লোকটা ইস্তফা দিল, সেই লোকটাকে 5 ঘন্টার মধ্যে ট্রান্সফার করার কি দরকার। তারপর থেকে একে একে সেমিনার রুমের উল্টো দিকের ঘরের রিকনস্ট্রাকশন, তারপরে 14 তারিখে রাত্রিবেলা ভাঙচুর, এগুলো একে একে 2 2 2 3 করতে করতে লোকের মাথায় একটা মালা গাঁথা হলো। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু যদি এই ঘটনাটা হতো এই বিতর্কের মধ্যগগনে এসে, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হস্তক্ষেপ করতেন, কিন্তু তখনও তো বিতর্কের কোনো জায়গা নেই। একজন সরকারি অফিসার তিনি ইস্তফা দিচ্ছেন, তাকে অন্য কোথাও একটা দেখে নাও বাবা কোথায় দেওয়া যায়, সে একজন স্বাস্থ্য ভবনের কর্তা অন্য একটা হাসপাতালে বিতর্ক করছে, সরিয়ে আরেকটা হাসপাতালে দিয়ে দিয়েছেন। কিন্তু এটা থেকে যখন দেখা গেল বিতর্ক হয়েছে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ওয়েটিংয়ে পাঠালেন, তখন কিন্তু তাকে আর নতুন কোনো জায়গায় দেওয়া হয়নি। অর্থাৎ আপনার কথা অনুযায়ী যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলেন, তখন থেকে কিন্তু এই ট্রান্সফারের ব্যাপারটার মধ্যে ট্রান্সপারেন্সি এলো, আমি এটা বলতে চাইছি। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোথাও কি মনে হচ্ছে না আপনার যে তাপসী মালিক, তারকে পুড়িয়ে ফেলা এবং ধর্ষণ করা, এবং সেখানে একজন সিপিএম অত্যন্ত বর্ষিয়ান নেতাকে ধরা হয়েছিল, সিবিআই কিছু করতে পারেনি, কেন্দ্রীয় এজেন্সি কিছু করতে পারেনি, এখনো পর্যন্ত রহস্যময়। কিন্তু তাপসী মালিকের মতোই কি তাহলে এই ধরনের ঘটনাটা ঘটানো হচ্ছে বলছেন প্রচারে? দেখুন, আমি দুটো ব্যাপারকে গোলাবো না এই কারণে, তাপসী মালিকের খুন এবং ধর্ষণ মামলাটা ছিল 100% পলিটিক্যাল কেস। তার সঙ্গে জড়িত ছিল সিঙ্গুরের জমি অধিগ্রহণ, তার সঙ্গে জড়িত ছিল সিপিএম এর সরাসরি নেতাদের মানে, এবং তৎকালীন তৃণমূল সহ বিরোধীরাও কিন্তু এর ডিভিডেন্ড পেয়েছে, মুনাফা পেয়েছে। যদি কোনো ঘটনায় কেউ মানে, আমি বলছি আজকে আরজি করের ঘটনায় যদি কোনো বিরোধী দল তার স্বাভাবিক সুবিধা পায়, এটা নিয়ে তো কোনো বিতর্ক হতে পারে না। কিন্তু কেউ মানে আমার দলের কেউ বা আন্দোলনের বিরোধিতা করছে বলে কেউ খুন হলো, সেটা নিয়ে জনমানসে আওয়াজ তোলার অধিকার আমার আছে, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু এই ঘটনাটায় না তৃণমূলের কোনো বিধায়ক, না তৃণমূলের কোনো এমপি, না তৃণমূলের কোনো এমএলএ, না কোনো মন্ত্রী, না স্বাভাবিক কাউন্সিলর। এবার ব্যাপারটা হচ্ছে সন্দীপ ঘোষকে বাঁচানো। ঋতব্রতদা, এই আরজি কর ইনসিডেন্টের আগে 15 থেকে 20 দিন আগের ঘটনা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার একজন ক্যাবিনেট মিনিস্টার অখিল গিরি, তাকে মন্ত্রিসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়েছিলেন চুরির অভিযোগে নয়, দুর্নীতির অভিযোগে নয়, খুনের অভিযোগে নয়, রেপের অভিযোগে নয়, জাস্ট কুকথার অভিযোগে। অর্থাৎ যিনি মুখকে লাগাম দিতে পারেননি। যে মুখ্যমন্ত্রী কুকথার অভিযোগ ওঠায় একজন মন্ত্রীকে, ক্যাবিনেট মিনিস্টার, এবং কোন জেলার, যে জেলা তৃণমূল কংগ্রেসের জন্য চ্যালেঞ্জিং, সেই জেলার একজন মিনিস্টার, যিনি শুভেন্দু অধিকারী চোখে চোখ রেখে 21-এ লড়াই করেছিলেন, সেরকম একজন মিনিস্টারকে মন্ত্রিসভা থেকে ঘাড় ধাক্কা দেওয়ার আগে দুবার ভাবেননি। যে মুখ্যমন্ত্রী কাঁথির এই পূর্ব মেদিনীপুরের অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে শুধু কুকথা বলার জন্য সরাতে পারেন, তিনি এত বড় একটা ঘটনায় কাকে সেভ করার চেষ্টা করবেন ঋতব্রতদা? তবে দেবাংশু, আমরা তো ভবিষ্যতে এইসব নিয়ে আলোচনা নিশ্চয়ই করব। আমি জানি তুমি একটা ধাক্কা 2021-এর পর খেয়েছো, যে রাজীব বন্দ্যোপাধ্যায় সহ যারা যারা বিজেপিতে এসছে তারা আবার তৃণমূলে ফিরে গেছে, আর তুমি বলেছিলে তুমি একদম দিদির ঘরের দরজা ডিঙিয়ে ঢুকে গেছে। এখন কিন্তু যেদিকে সব কিছু এগোচ্ছে, এটাও হতে পারে আপাত দৃষ্টিতে যিনি তোমাকে হারানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছেন, তার সঙ্গে আবার ওপরে ওপরে হয়তো এই বৈরিতার পরিবেশ থাকলেও ভেতরে ভেতরে কি হচ্ছে তুমি আমি জানি নাকি, সেক্ষেত্রে হয়তো অখিলগিরি বলিই হয়ে গেলে। দেখুন, আমি মাসির গোপ গজালে তাকে আমি মেশো বলে ডাকতে পারি, আগেও হয়েছে তো, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে সবাই ফিরে এসছে, আবার অন্য কেউ ফিরেও আসতে পারে। মেদিনীপুরে তোমাকে যারা যন্ত্রণা দিয়েছে তারা আগামী দিনে তোমার দলে চলে আসবে না, এটা তুমি নিশ্চিতভাবে বলতে পারো। আপনি যখন ভাবনার পোলাওতে ঘি ঢালছেন, আর একটু বেশি ঢালুন না। আপনি বলুন পরের 21শে জুলাইতে মোদি জয়েন করছে ধর্মতলায়, অসুবিধা কোথায়? ভাবলে ভাবনা চিন্তা অসুবিধা নেই, আপনি শুভেন্দুকে নিয়ে ভাববেন না, তাহলে মোদিকে নিয়ে ভাবুন। এটাও হতে পারে যে নরেন্দ্র মোদী যেভাবে এখন গ্রাফ নিচের দিকে নামছে, ও বাঁচার জন্য ভারতের সবচেয়ে সফল রাজনৈতিক দল তৃণমূলকে চুজ করলো, যে গুজরাট হয়েছে একদম পশ্চিমের গল্প, সে এবার ইস্টার্ন জোন থেকে পলিটিক্স। কোথাও মনে হচ্ছে না শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা এই ইস্যুতে কিছুটা হলেও
ম্রিয়মাণ রয়েছেন, চুপ রয়েছেন? তার একটা কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী শুরুতে ভেবেছিলেন আমরা আমাদের সম্পূর্ণ এফর্ট দেব এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলন করার ক্ষেত্রে, যেখানে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই এই আন্দোলন, এই ক্ষেত্রে না সরকারের। আমি আপনাকে বলছি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 27শে আগস্ট লাস্ট বিজেপি ট্রাই নিয়েছিল, ছাত্র সমাজের নাম করে যে অভিযানটা হলো, বিজেপি দেখলো ছাত্র সমাজ তৃণমূলের চেয়ে বেশি গালাগালি খাচ্ছে বামপন্থীদের। কেন? বামপন্থীরা মনে করলো ছাত্র সমাজের আন্দোলন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা কোনোভাবে যদি একটু হিট হয়ে যায় তাহলে সিপিএম যে পলিটিক্সটা করছে লাল পতাকা নিয়ে, ওটা আবার কোথাও গিয়ে বিরোধী রাজনীতির ডিভিডেন্ডটা বিজেপি পেয়ে যাবে। তাই ওদের নিজেদের মধ্যে একটা গোয়ালে গোতাগুতি দেখা দিল। এই যে ওদের গোয়ালে গোতাগুতি দেখা দিল এবং শুভেন্দু অধিকারী যখন দেখলো ওর নেতা মন্ত্রীরা গেলে গালাগালি দিয়ে গো ব্যাক করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অভিজিৎ গাঙ্গুলিকে জুনিয়র ডাক্তাররা তাড়িয়ে দিচ্ছেন, অগ্নিমিত্রা পালকে জুনিয়র ডাক্তাররা তাড়িয়ে দিচ্ছেন, আবার জুনিয়র ডাক্তারদের মিছিল থেকে যেমন একদিকে বিজেপির নেতাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, উল্টো দিকে আবার দেখা যাচ্ছে যে শ্যামবাজারে কোনো একটা প্রোগ্রাম চলছে, সেই রাত দখলের প্রোগ্রামে তৃণমূলের পতাকা পোড়ানো হচ্ছে। এইটা ক্যালকুলেট করে শুভেন্দুবাবু হয়তো কোথাও ভেবেছেন যে এই যে ক্রাউডটা এটা করছে সেই ক্রাউডটা সিপিএমপন্থী ক্রাউড, তো সিপিএমপন্থী ক্রাউডের মধ্যে নিজে ঢুকবেন, ঢোকার পর আবার দেখা যাবে আজাদি ফাজাদি নিয়ে একই স্লোগান হচ্ছে। আর বিজেপি থাকলে যদি আজাদি নিয়ে স্লোগান দেয় নরেন্দ্র মোদীর কাছে কেস খেয়ে যাবে। এই সব দেখে শুভেন্দু অধিকারী সব জটিলতার মধ্যে ঢোকেননি। মানে দেবাংশ এখনও নিশ্চিন্তে আছে যে কোনোভাবেই বিধানসভার খণ্ডচিত্র দেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের যে আমরা শেষ কয়েকটা অধিবেশনে দেখছিলাম কথাবার্তা সব কিছুই ঠিক আছে, কিন্তু কোথাও একটা ঐক্যের সুর যেন পাওয়া যাচ্ছে, এইটা তাহলে চোখের ভ্রম হতে পারে এখনো না। দেখুন, ধর্ষণ বিরোধী একটা বিল আনা হয়েছে, তাতে সমর্থন করেছে। মানে আমি যদি বলি সূর্য পূর্ব দিকে উঠছে আর নরেন্দ্র মোদী যদি বলে সূর্য পূর্ব দিকে উঠছে, তার মানে এটা নয় নরেন্দ্র মোদী আমার দলে এসে গেছে বা আমি তার দলে গিয়েছি। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই নির্দিষ্ট ঘটনাটার ক্ষেত্রে, শুধু এই ঘটনার ক্ষেত্রে না, আপনি যদি রাজনৈতিক ক্ষেত্রেও ভারতবর্ষের মাটিতে দেখেন, কোনোদিন 1 আর 2-এর মধ্যে ভাব হয় না। 1 আর 3-এর মধ্যে ভাব হয় বা 2 আর 3-এর মধ্যে ভাব হয়। 1 আর 2-এ কোনোদিন ভাব হতে দেখবেন না। মানে আমি যেটা বলতে চাইছি, বাংলা এই মুহূর্তে 1 নম্বর দল তৃণমূল, 2 নম্বর দল বিজেপি, 3 নম্বর দল বামফ্রন্ট। কোনোদিন 1 আর 2-এর মধ্যে ভাব হওয়া সম্ভব না। 1 আর 3 হতে পারে, 2 আর 3 হতে পারে, কিন্তু 1 আর 2 ভারতবর্ষের মাটিতে আপনি কখনো দেখবেন না 1 আর 2-এর মধ্যে। কিন্তু এটা তো পশ্চিমবাংলা কেস দেখুন না, এটা তো পশ্চিমবাংলা, এখানে 1 আর 2-এর ভাব হওয়া সম্ভব, কারণ 2 তারপর 3 আর 4 যদি চলে আসে মুশকিল হয়ে যাবে, একেবারে ওখানকার সমীকরণগুলো 3 আর 4 আপাতত শূন্য। হ্যাঁ, কিন্তু চলে এলে মুশকিল একটু উঠুক, মানে শূন্য চলে এলে আমি বলছি না, তৃণমূলের তো ঘোষিত নীতি যে আরএসএস ভালো, বিজেপি খারাপ। না, আমাদের এরকম কোনো ঘোষিত নীতি নেই। মানে এটা এক একজন নেতা এক এক রকম মত প্রকাশ করেন, ব্যক্তিগত মত। আমাদের দলের মত হচ্ছে যে যারা মানুষের তেলের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, যারা মানুষকে এনআরসি করে তাড়াচ্ছে, তারা সবাই খারাপ, এবং যারা এটাকে সমর্থন করে তাদের গোষ্ঠী শুদ্ধ খারাপ। এটা আমাদের সোজা কথা, সোজা মতামত। এই বিষয়ে এর মধ্যে যদি আরএসএস সাপোর্ট করে এনআরসিকে, আরএসএস খারাপ। কিন্তু আরএসএস নিজে তো বলে আমরা পলিটিক্যাল অর্গানাইজেশন নেই, আমরা সোশ্যাল অর্গানাইজেশন। আমাদের পলিটিক্যাল পার্ট হচ্ছে বিজেপি। তো আরএসএস এর সঙ্গে তো বিজেপিরই দ্বন্দ্ব লাগে অনেক ক্ষেত্রে। এবার লোকসভা নির্বাচনের আগে মোহন ভাগবতের বিভিন্ন বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে, তো স্বাভাবিকভাবে এটা নিয়ে আমি বলছি না। তবে আমি আপনাকে ঋতব্রততে এটা নিশ্চিত করে বলছি, যারা মনে করছেন এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলা গেল এবং এই আরজি করের আমাদের বোনের মৃত্যুটাকে ন্যাক্কারজনকভাবে যারা রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার জন্য কাজে লাগাতে চাইছে, আমি আবার বলছি এই ঘটনাটা যদি পলিটিক্যাল ইনসিডেন্ট হতো, এই ঘটনায় যদি তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত থাকতো, আমি আজকে এই ঘটনা নিয়ে বিতর্ক করার জন্য আপনার সামনে আসতাম না। কিন্তু আমি জানি এই ঘটনায় সরকারকে অকারণ দোষারোপ করা হচ্ছে।